উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন রাজ্য থেকে দেশ এবং আন্তর্জাতিক দিনের বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ খবরগুলি এক এক করে শুনে নিই। তার আগে আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। যে ভারতের হাত ধরে স্বাধীনতার মুখ দেখেছিল, সেই ভারতের বিরুদ্ধেই বিদ্বেষের চাষ হচ্ছে গোটা দেশে। যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মাপারে স্বাধীনতা এনে দিয়েছিল ভারত, সেই পাকিস্তানই এখন তাদের প্রিয় বন্ধু। কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে। এই বাংলাদেশ থেকেই এবার বেশ কিছু পণ্য সোজাপথে ভারতে ঢুকতে পারবে না। কোন কোন পণ্য এই তালিকায় রয়েছে, শনিবার সেই তালিকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর। তাতেই হইচই পড়ে গিয়েছে দুই দেশে। শোরগোল শুরু হয়ে গিয়েছে ইউনূস প্রশাসনের অন্দরেও। বৈদেশিক বাণিজ্য দপ্তর এখন থেকে ভারতের সব সীমান্ত বা বন্দর থেকে বাংলাদেশে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিকের জিনিসপত্র, কাঠের আসবাবপত্র, রং কিছুই আর আমদানি করা যাবে না। তবে ভারত হয়ে নেপাল, ভুটান যেতে কোনো সমস্যা নেই। ভারতের এই সিদ্ধান্তেই মাথায় হাত সে দেশের ব্যবসায়ীদের। উদ্বেগের ছবি ধরা পড়েছে স্পষ্টতই। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন বলছে, ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন বাংলাদেশের রপ্তানিকারকেরা। তারা স্পষ্টতই বলছেন, ভারতের এই বিধিনিষেধে দেশের রপ্তানি ক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি জিনিসপত্র এসেছিল। এইসব কিছুর মধ্যে রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যই বেশি ছিল। তাতেই যদি কোপ পড়ে যায়, তাহলে ব্যবসায় যে কোপ পড়বে তা বলাই বাহুল্য। অনেকেই বলছেন, বাংলাদেশ থেকে ভারতে স্থলপথে বাণিজ্য করা অনেকটাই সহজ ছিল। জিনিস আদান প্রদানে সময় অনেক কম লাগে, কিন্তু অন্য ক্ষেত্রে তা লাগে না। তবে এক্ষেত্রে মনে রাখা ভালো, গত 15 এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড স্থলপথে ভারত থেকে সুতো আমদানি নিষিদ্ধ করে। সন্ত্রাসবাদ নিয়ে পাক দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে যে 7টি সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করল কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার সোশ্যাল মিডিয়ায় সব দলের সাংসদদের তালিকা প্রকাশ করেছেন। কোন প্রতিনিধি দল কোন দেশে যাবে সেটাও ঘোষণা করেছেন তিনি। প্রত্যাশিতভাবেই কেন্দ্রের দেওয়া তালিকায় এনডিএ সদস্যদের আধিক্য রয়েছে। কংগ্রেস যে 4 সাংসদের তালিকা দিয়েছিল, তাদের মধ্যে মাত্র একজনকে তালিকায় ঠাঁই দিয়েছে কেন্দ্র। শুধুমাত্র আনন্দ শর্মাকে রাখা হয়েছে একটি প্রতিনিধি দলে। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ, রাজ্যসভার সাংসদ ডক্টর সৈয়দ নাসির হোসেন এবং লোকসভার সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়াংরিকে কোনো প্রতিনিধি দলে রাখা হয়নি। তবে তালিকার বাইরে থেকে একাধিক কংগ্রেস নেতাকে বিভিন্ন প্রতিনিধি দলে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সলমন খুরশিদ, মনীষ তিওয়ারিরা। তৃণমূলের প্রতিনিধি একমাত্র ইউসুফ পাঠান। সোশ্যাল মিডিয়ায় সাংসদদের তালিকা প্রকাশ করে কিরেন রিজিজু বলেছেন, একটাই মিশন, একটাই বার্তা, ঐক্যবদ্ধ ভারত। এই সর্বদলীয় প্রতিনিধি দলগুলি আমাদের সন্ত্রাসবাদ বিরোধী সম্মিলিত সংকল্পকে বিশ্বের সামনে তুলে ধরবে। প্রতিনিধি দলগুলি কারা কোন দেশে যাবে সেটাও নির্ধারণ করা হয়েছে খুব পরিকল্পিতভাবে। যেমন আসাদুদ্দিন ওয়াইসি, গুলাম নবী আজাদকে পাঠানো হয়েছে মুসলিম প্রধান সৌদিতে। শশী থারুরের কূটনৈতিক জ্ঞানকে আমেরিকায় ব্যবহার করতে চাইছে কেন্দ্র। চিকেন স্নেকের দিকে কুনজর পড়েছে বাংলাদেশের। বিশেষ করে ইউনূস জমানায় শিলিগুড়ির এই করিডর নিয়ে উদ্বেগ বেড়েছে। এই পথের বিকল্প রাস্তা ছিল বাংলাদেশ। সে কারণেই বড়াই করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছিলেন, 7 সিস্টার্স ল্যান্ডলকড, তারাই সমুদ্রের অভিভাবক। এবার বাংলাদেশকে এড়িয়েই বিকল্প পথ তৈরি করছে ভারত, আর এর কেন্দ্রস্থলই হবে কলকাতা। জানা গিয়েছে, চিকেন স্নেকের বিকল্প হিসাবে মায়ানমারের সড়কপথ ব্যবহার করে 7 সিস্টার্স বা উত্তর পূর্বের সঙ্গে সংযোগকারী ট্রানজিট রুট তৈরি করা হবে। ইতিমধ্যেই কেন্দ্র ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী শিলং থেকে অসমের শিলচর পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক প্রস্তাব দেওয়া হয়েছে। 166 কিলোমিটার এই জাতীয় সড়ক জুড়বে মায়ানমার সীমান্তের কাছেই অবস্থিত 5 গ্রামকেও। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই রাস্তা তৈরির দায়িত্বে থাকবে। অন্যদিকে সমুদ্রপথেও যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা থেকে মায়ানমারের রাখাইনের সিট্টে বন্দর পর্যন্ত বিকল্প রুট হবে। ইতিমধ্যেই মায়ানমারের সঙ্গে এই বিকল্প রুট নিয়ে কথা হয়েছে। বিকল্প রুট একবার তৈরি হয়ে গেলে
8.5 ঘন্টার রাস্তা 5 ঘন্টায় অতিক্রম। অপারেশন সিঁদুরের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বলেছেন, স্বাধীনতার পর প্রথমবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে আক্রমণ করেছে এবং জঙ্গি শিবিরগুলি ধ্বংস করেছে। গুজরাটের পেঠাপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পর সামরিক প্রতিক্রিয়া হিসেবে 7ই মে শুরু হয় অপারেশন সিঁদুর। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে জয়শ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত 100 জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের পেঠাপুরে একটি নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন এবং অন্যান্য বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অমিত শাহ বলেন, এবার অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে জয়শ-ই মোহাম্মদ ও লস্কর-ই তৈবার মতো জঙ্গি সংগঠনের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। আমরা এমন 9টি স্থান ধ্বংস করেছি যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং তাদের আস্তানা ছিল। তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের ভূখণ্ডের 100 কিলোমিটার ভিতরে আঘাত এনেছে এবং জঙ্গি শিবিরগুলি কার্যকরভাবে ধ্বংস করেছে। তিনি বলেন, শতাধিক ভয়ঙ্কর জঙ্গিকে হত্যা করার পরও পাকিস্তান ভাবছিল আমরা তাদের 15টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছি, কিন্তু আমরা তাদের জনগণের কোনো ক্ষতি করিনি। আমরা তাদের বিমান হামলার সক্ষমতা ধ্বংস করে দিয়েছি। স্বাধীনতার পর এই প্রথম আমাদের সেনা পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে হামলা চালিয়েছে এবং জঙ্গি শিবির ধ্বংস করেছে। রাজ্যে বাংলাদেশি মাদ্রাসা শিক্ষকের গ্রেপ্তার নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে তিনি বলেন, ভোটের রাজনীতি করতে বাংলাদেশিদের এ রাজ্যে এনে রাখছে তৃণমূল। এমনকি তৃণমূলকে দেশবিরোধী বলেও উল্লেখ করেন দিলীপবাবু। এদিন দিলীপ ঘোষ বলেন, এটা তো ঠিক যে তৃণমূল বাংলাদেশিদের নিয়ে এসে এখানে রাখা ও থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। এর আগেও সিমি বা আল কায়দার সঙ্গে যুক্ত মাদ্রাসা শিক্ষক ধরা পড়েছিল। এসে মাদ্রাসায় শেল্টার নেয় ওরা, শিক্ষক হয়ে যায়, সেই পরিচয় থাকে, আবার ইমাম হয়ে যায়। তৃণমূল তাদের ইমাম ভাতাও দেয়। বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সব সুবিধা নিয়ে নিচ্ছে। বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে, সরকারি চাকরিও পেয়ে যাবে। আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ওরা চুপ ছিল, কারণ ওখান থেকে ভোটার আসছে। যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে, যখন যুদ্ধ হচ্ছে তখন পাকিস্তানের পক্ষে স্লোগান দিচ্ছে। এরা চিরদিনই দেশবিরোধী, সময় সময় প্রকাশ পায়। তিনি আরও বলেন, ইকো পার্কের পিছনে বস্তি তৈরি হয়ে গেছে, যেখানে যেখানে সরকারি জায়গা সব বসে যাচ্ছে। এরা কারা? সব মুসলিম। এরা ভোটার কার্ডও পেয়ে যাচ্ছে। এরা ভোটে জেতাচ্ছে। পুরোটাই রাজনীতি। বাজারে আসতে চলেছে নতুন নোট। বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। শীঘ্রই সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে এই নোট। কত টাকার নোট আসছে জানুন বিস্তারিত। শনিবারই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়, শীঘ্রই বাজারে 20 টাকার নতুন নোট আনা হচ্ছে। মহাত্মা গান্ধী সিরিজের এই নোটে স্বাক্ষর থাকবে আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার। আরবিআই জানিয়েছে, নতুন 20 টাকার নোটের ডিজাইন মহাত্মা গান্ধী সিরিজের পুরনো নোটের মতোই হুবহু দেখতে হবে, শুধু গভর্নরের সই বদলাবে। তবে তার আগে যে নোট ছিল তার সঙ্গে মিল থাকবে না। গ্রাহকদের নোট চিনতে এবং ব্যবহারের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরে পাকিস্তানি পতাকা কারা তৈরি করছে এবং কারা কিনছে তাদের উপর নজরদারি চালানোর নির্দেশ দিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার বডিগার্ড মাসিক ক্রাইম মিটিংয়ে থানাগুলিকে এমনটাই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। পাকিস্তানি পতাকা অপব্যবহার করা যাতে সমাজে ঘৃণা ও অশান্তি ছড়াতে না পারে, সেজন্য থানাগুলিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেন। পেহেলগাঁও হামলার পর পাকিস্তান পতাকাকে অপব্যবহার করে সাম্প্রদায়িক অস্থিরতা ছড়ানোর চেষ্টার অভিযোগে বনগাঁতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শহরেও এই ধরনের প্রচেষ্টা হতে পারে বলে আশঙ্কা পুলিশ প্রশাসনের। কে বা কারা ওই পতাকা কেনাবেচা করছে চিহ্নিত করতে এদিন সিপি থানাগুলিকে নির্দেশ দিয়েছেন। যারা পাকিস্তানি পতাকা কিনছেন তারা কী জন্য কিনছেন, সেগুলি নিয়ে কি করবেন তার জন্য নিতে হবে পুলিশকে তথ্য। এদিন কলকাতা পুলিশের ক্রাইম মিটিংয়ে বিধাননগরে বিকাশ ভবনে শিক্ষক আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন কমিশনার।
সূত্রের খবর, বিধাননগরে যে শিক্ষক আন্দোলন চলছে আজ কলকাতায় পড়তে পারে। কলকাতা পুলিশের এলাকায় যদি শিক্ষক আন্দোলন হয় তাহলে পুলিশকে সংযম ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে বলে নির্দেশ দেন সিপি। মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছে, বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ক্ষমতায় আসার পর। 1949 সালে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেওয়া মুসলিম দেশ তুরস্কই ছিল, কিন্তু গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পর তুরস্ক প্রকাশ্যে বিরোধিতা শুরু করে। এরদোগানের নেতৃত্বে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করেছে এবং গাজার সংঘাতে ইসরায়েলের নীতির তীব্র সমালোচনা করছে। সম্প্রতি সিরিয়ায় তুরস্কের হস্তক্ষেপ, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন, ইসরায়েলের জন্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। এই মাসে তুর্কি ও ইসরায়েলি যুদ্ধবিমানের মুখোমুখি ঘটনা